তাহলে শোনো, তুর্য যখন ভার্সিটিতে পড়তো তখন তুর্যর সাথে লামিসা নামের এক মেয়ের রিলেশন হয়। প্রথমে ভালো বন্ধুত্ব হয়, পরে আস্তে আস্তে সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। তুর্যর তখন মদের নেশা, অন্য কোনো মেয়ের নেশা ছিল না। তখন আমার সোনার টুকরা ছেলে ছিল তুর্য। লামিসার সাথে বন্ধুত্বটা আস্তে আস্তে প্রেমে গড়ায়। বেশ ভালোই কাটছিল ওদের সম্পর্ক। একদিন আমার ছেলে এসে আমাকে লাজুক মুখে বলল, মা একটা কথা বলবো, রাগ করবে না তো? আমি হাসতে হাসতে উত্তর দিলাম, কি কথা? রাগ কেন করব? টাকা লাগবে? আর আমার টাকা লাগবে না। তবে কিরে, আটকে গেলি যে? না মানে, কিরে লজ্জায় লাল হয়ে যাচ্ছিস মেয়েদের মতো, ঘটনা কি? আমার ছেলে লজ্জা মাখা মুখে উত্তর দিল, মা আমি লামিসাকে খুব পছন্দ করি। তুমি যদি চাও আমি ওকে বিয়ে করতে চাই। আমারও মনে মনে লামিসাকে বেশ পছন্দ ছিল। মেয়েটা সুন্দরীও ছিল আর শিক্ষিতাও ছিল। আচার ব্যবহারও অনেক ভালো ছিল। তাই আমি ছেলের প্রস্তাবে আর অমত করিনি। তুর্যকে হাসতে হাসতে বললাম, এতে লজ্জা পাওয়ার কি আছে? লামিসাকে আমারও বেশ পছন্দ, তবে ওদের বাড়ি যাব আমাকে বলিস। তুর্য মাথা চুলকাতে চুলকাতে জবাব দিল, তুমি যদি চাও কালকেই যাব। ওর বাসা থেকেও অন্য জায়গায় বিয়ের প্রেসার দিচ্ছে, এজন্য যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। আচ্ছা, কালকেই যাব তাহলে, ওদেরকে জানাতে বল। পরদিন সকালে আমি আর তুর্য লামিসাদের বাসায় যাই। লামিসার মা বাবার কাছে বিয়ের প্রস্তাব রাখি, তারাও অমত করেনি। তারাও হাসি মুখে বলেছিল, ছেলে মেয়ে পছন্দ করেছে, এখানে আমাদের অমতের কিছু নেই। কিছুদিনের মধ্যে লামিসা আর তুর্যের বিয়ে হয়। বেশ ভালোই কাটছিল ওদের সংসার। কোনো এক ঝগড়া বিবাদ কিছুই ছিল না। হাসি খুশি সুখী সংসার বলতে পারো। মা এবার কথাগুলো বলে একটু দম নিতে লাগলেন। আমি বুঝতে পারলাম না এত সুখী সংসার রেখে লামিসা কেন চলে গেল। তার মানে লামিসা কি পরকীয়াতে জড়িয়ে পড়েছিল? আমি মাকে প্রশ্ন করলাম, মা লামিসা কি তাহলে পরকীয়াতে জড়িয়ে পড়েছিল? অন্য ছেলের সাথে কি চলে গিয়েছিল? মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, এমন কিছুই হয়নি। তাহলে লামিসা? জানি না লামিসার কি হয়েছিল, কোথায় গিয়েছে আর কেন গিয়েছেন। লামিসাকে 5 বছর যাবৎ পাওয়া যাচ্ছে না। বিয়ের 1 বছর পর যে কোথায় চলে গিয়েছিল বুঝতে পারিনি, জানতেও পারিনি। অনেক খোঁজ নিয়েছি, খোঁজ পাইনি। সবাই তো বলে বসলো পালিয়ে গিয়েছে কোনো ছেলের সাথে। তুর্য এখন ভাবে হয়তো লামিসা পালিয়ে গিয়েছে। এরপর থেকে তুর্যর বদঅভ্যাসগুলো বাড়তে থাকে। অনেকবার বিয়ের কথা বলেছি, রাজিও হয়নি। লামিসাকে কোনোভাবেই তুর্য ভুলতে পারেনি। লামিসার কথা শুনলে তুর্য রেগে যায়। লামিসা চলে যাওয়ার পর এমন একটা হ্যাটাক হয়েছিল, আর আজকে তুমি ওকে এসব নিয়ে বেশ কথা শুনিয়েছ, তাই আবার এমন হলো। আমার ভিতরে একটা প্রশ্ন জাগলো, তাহলে লামিসা কোথায় গেল? মনে মনে বেশ অপরাধ বোধও হলো, কারণ না জেনে ওনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। এমন করাটা আমার উচিত হয়নি। কথা শুনতে শুনতে বোর হয়ে গিয়েছে। মসজিদে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আমি উজু করে নামাজে দাঁড়ালাম। রবের কাছে আমার স্বামীর সুস্থতা কামনা করলাম। আমার 2 নয়নে শ্রাবণের মেঘ যেন বেয়ে চলেছে। নামাজ শেষ করে এসে দেখলাম ডাক্তার সাহেব এসেছেন। ডাক্তার সাহেবকে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলাম, তুর্যর অবস্থা কেমন? ডাক্তার সাহেব স্বস্তিভরা গলায় জবাব দিলেন, আমরা তো ভেবেছিলাম উনি হাঁটতে চলতে পারবে, কিন্তু এটা তো ক্ষতি ওনার হয়নি। হাঁটতে চলতে পারবে, তবে কথা বলতে পারবে না। ওনার মুখের ব্যায়ামগুলো বেশি করাতে হবে, আর ওনার সামনে বেশি বেশি কথা বলতে হবে, তাহলে হয়তো কথা বলতে পারবে। আবারও সাবধান করে দিচ্ছে, ওনাকে কোনোভাবে উত্তেজিত করা যাবে না। আমি শান্ত সুরে জবাব দিলাম, সেটা মাথায় থাকবে। আমি কি একটু দেখা করতে পারি ওনার সাথে? হ্যাঁ পারবেন, তবে যে কোনো একজন যেতে পারবেন। আপনাদের মধ্যে কে যাবেন ভেবে একজন যান। আমি কথাটা শুনে চুপ হয়ে গেলাম। মনে হয় আমার শাশুড়ি মা যেতে চাইবে। কিন্তু ঠিক এই মুহূর্তে আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মা তুমিই যাও। কথাটা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। দৌড়ে তুর্যের কাছে চলে গেলাম। দেখলাম উনি তাকিয়ে আছে। আমি ওনাকে ধরে কাঁদতে লাগলাম।
উনি আমাকে ছাড়াতে চাইলো, আমি ওনাকে ছাড়তে চাইলাম না। দূরে কাঁদতে কাঁদতে বললাম, আমাকে ক্ষমা করে দিন, আমি আর এমন করব না। আমি কিছু না জেনে এমন করেছি। আপনি যে সুস্থ আছেন এতেই আমি খুশি। একের পর এক এসব বলতে লাগলাম। হঠাৎ করে খেয়াল করলাম তুর্য আমায় সিমটি দিয়ে বসলো। আমি তুর্যর সিমটি খেয়ে তুর্যর দিকে তাকিয়ে দেখলাম তুর্য কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু পারছে না। হাতি ইশারা দিয়ে যেন কি বুঝাতে চাচ্ছে। অনেকক্ষণ পর বুঝতে পারলাম উনি খাতা কলম চাচ্ছে। আমি একটা খাতা আর কলম জোগাড় করে ওনাকে দিলাম। উনি কি একটা যেন লিখছেন। লিখার পর আমাকে দেখালেন। আমি লেখাটা দেখে লজ্জা পেয়ে বসলেন। উনি লিখেছেন, তুমি আমার উপর এভাবে হামলে পড়েছে কেন? আর যা হয়েছে তো হয়েছেই, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। এত মাপ চাইতে হবে না। আর দয়া করে আবার আমাকে ঝাপটে ধরে আমার উপর হামলে পড়ো না। আমি লজ্জায় লাল হয়ে মুখ হয়ে মাথা নেড়ে বললাম, আচ্ছা। 2 দিন হাসপাতালে থাকার পর ওনাকে বাসায় নিয়ে গেলাম। ডাক্তারের কথা মতো ওনার সাথে অনেক কথা বলতে লাগলাম। বেচারা মাঝে মাঝে আমার কথা শুনে হাসাবার বিরক্ত হয়, কিন্তু আমার কথার ফুলঝুরি আর থামে না। উনি বিরক্ত হয়ে খাতায় লিখলো, তুমি এত বকবক কেন করছো পাগলের মতো? বেশ বিরক্ত লাগছে। আমার রাগ উঠার আগে এখান থেকে বের হও তো। হ্যাঁ, আপনার কথায় আমি বের হয়েই যাই, আর আপনি এভাবে পড়ে থাকেন। আমি বের হওয়ার পর আপনার সেবা কে করবে শুনি? ওই দিন বাসায় যে রূপবানকে নিয়ে এসেছিলেন, যে রূপবানের জন্য আমাকে ঘর থেকে বের করে ওনার সাথে থেকেছিলেন, সে রূপবান তো আপনার এই হাল দেখে চলে গিয়েছিল। ওইগুলা তো আসে টাকার জন্য। কেন আপনি এসব করবেন? আমি আপনার স্ত্রী। একজন মানুষের জন্য তো আপনি আরেকজনকে কষ্ট দিতে পারেন না। আর সবাই তো এক না। আর এটা ভাববেন না যে আমি চলে যাব। চলে যাওয়ার হলে এত কিছু সহ্য করতাম না। আপনি শুধু আমার থাকেন। আপনার এই অবস্থা না হলে জানতামই না আমি আপনাকে কতটা ভালোবেসেছি। আপনি যখন হাসপাতালে ছিলেন তখন উপলব্ধি করেছি যে আমি আপনাকে মনের অজান্তেই অনেক ভালোবেসে ফেলেছি। আর শুনেন, আজকে নাকি চকলেট ডে, তাই আপনার জন্য চকলেট এনেছি। উনি আবারও বিরক্ত মাখা মুখে কাগজে লিখলেন, তুমি যাও তো, আমি চকলেট খাবো না। আর পরের বার ঘরে আসলে একটা কস্টিপ নিয়ে আসবা। আমি কিছুক্ষণ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কস্টিপ দিয়ে কি করবেন? কাগজে লিখে জবাব দিলেন, তোমার মুখে মারব। আমি হাসি হাসি মুখে বললাম, আপনি চকলেটটা না খেলে কিন্তু আমি আরও বকবক করব। জানেন তো, কলেজে আমি অনেক বকবক করতাম। আমার পাশে কেউ বসতো না আমার বকবকের জ্বালায়। কাগজের গোটা গোটা অক্ষরে হাসি হাসি মুখে জবাব দিলেন, সে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আর চকলেট খানা দাও, আমি খাচ্ছি, আর তুমি এখান বিদায় হও। আমি চকলেটটা দিয়ে চোখ টিপুনি দিয়ে বের হয়ে গেলাম। খানিকক্ষণ পর ওনার রুমে এসে বেশ চমকে গেলাম, কারণ উনি একটা কাগজে লিখেছেন, সরি তোমাকে এতদিন এভাবে কষ্ট দেওয়ার জন্য। তোমার সব ঠিক আছে, তবে তুমি বকবকটা একটু বেশি করো। বকবকানি আমার একদম ভালো লাগে না। আমি ওনার এই লেখাটা পড়ে এত খুশি হয়েছি যে কি বলবো। আমি খুশিতে নাচতে নাচতে বললাম, বকবক তো একটু করতেই হবে, না হলে আপনি সুস্থ হবেন না। কাগজে পুনরায় লিখলেন, তোমার মতো এরকম বকবক লামিসাও করতো। কেমনে পারো এত বকবক ফকফক করতে? লামিসার কথাটা শুনে কেন জানি না লামিসাকে বেশ হিংসা লাগলো। হিংসার পাহাড়টা নাক ফুলে বের হলো। নাক ফুলাতে ফুলাতে বললাম, আপনি মনে হয় লামিসাকে খুব বেশি ভালোবাসেন, তাই না? উত্তরে উনি লিখলেন, সত্যি বলতে লামিসাকে অনেক ভালোবাসি, আর আগেও বাসতাম। লামিসা যে কোথায় চলে গেল বুঝতে পারলাম না আজও। কোনো টাকা পয়সা নেয়নি। টাকা পয়সা নিলে হয়তো ভাবতেন টাকা পয়সা নিয়ে পালিয়েছে, কিন্তু কোথায় যে গেল আজও তার হদিস মিলল না। খুব কষ্ট হয় মাঝে মাঝে উত্তর খুঁজে না পেয়ে। আমি বুঝতে পারলাম ওনার ভিতরে বেশ কষ্ট হচ্ছে, কিন্তু এখন কোনোভাবে ওনাকে কষ্ট পেতে দেওয়া যাবে না। আমাকে যা করার করতে হবে। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, আমাকে কি লামিসা বাবা যায় না? লামিসার মতো আমাকে ভালো না বাসুন। লামিসার ভালোবাসা থেকে একটু ভালোবাসা তো
দিতে পারেন। আমি না হয় ওটা নিয়েই থাকবো। আমি তো আপনার স্ত্রী, আমাকে কি ভালোবাসা যায় না, কাছে রাখা যায় না, আবার কি নতুন করে সব শুরু করা যায় না? এবার উনিও কথাগুলো শুনে আমাকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু আমি নাছোড় বান্দার মতো দূরেই ছিলাম। উনি হট করে আমাকে সিমটি কেটে বসলো। সিমটি খেয়ে আমি আহ করে বলে উঠলাম, কি ব্যাপার, সিমটি দিলেন কেন? উনি কাগজে রাগ রাগ মুখে বললাম, তুমি হুট করে এভাবে জাপটে ধরো কেন? আমি লজ্জা মাখা মুখে উত্তর দিলাম, আমার মন চাইছে। আমার কথার উত্তরগুলো কিন্তু পাইনি। উনি গজগজ করে কাগজে লিখলেন, সব তো শুরু করা যায়, তবে আমার যে অনেক বদ অভ্যাস, সেগুলো একদিনে ঠিক হবে না। আর লামিসার জায়গা দিতে পারবো না। ওকে আমি যে কতটা ভালোবাসি বলে বুঝাতে পারবো না। ওর জায়গা না দিয়ে যতটা পারা যায় শুরু করব। যাক, উনি যে নতুন করে সব শুরু করতে রাজি হয়েছে, এটাই অনেক। আমি একটু হেসে বললাম, আমার শুধু একটা রিকোয়েস্ট, আপনি কোনো রূপবান বাসায় আনবেন না, মানে মেয়ের নেশাটা বাদ দিতে হবে। উনি মাথা ঝাঁকিয়ে বললেন, আচ্ছা। আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। এত খুশি আগে কখনো লাগেনি। আমি এখন বলতে পারবো এটা আমার ঘর, আমার সংসার। তুর্যকে আবার ঝাপটে ধরে বললাম, আমি অনেক খুশি হয়েছি, আমার এতেই হবে। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। উনি আবারও আমাকে সিমটি দিয়ে বসলো। সিমটি খেয়ে আমি ওনাকে ছাড়লাম। উনি আবারও লিখলেন, তোমার সমস্যা কি? আর এভাবে ঝাপটে ধরো কেন? ঝাপটে ধরতে না করেছি না? হুট করে ঝাপটে ধরে দম বন্ধ করে দাও। তোমার মতো পাগল কম দেখেছি। আমি একটু কপালটা কুঁচকে কানটা ধরে জিভে কামড় দিয়ে জবাব দিলাম, জানি না কেন এমন করে ফেলি, অটো হয়ে যায়। পড়ালেখা কত দূর করেছ? এইচএসসি দিব, সামনে পরীক্ষা। এই মেয়ে, তোমার সামনে পরীক্ষা আর তুমি এখানে এভাবে সময় নষ্ট করছো? না মানে আমি তো বই নিয়ে আসিনি। উনি আবার কাগজে লিখে বললেন, মাকে গিয়ে এটা দিয়ে আসবে। কাগজটা হাতে নিয়ে দেখলাম উনি লিখেছেন, মা ঈশিতার সামনে পরীক্ষা। আমি না হয় জানতাম না, তুমি তো জানতে, তাহলে বই কেন কিনে দাওনি? আজকে বই কিনে দিও। আমি দৌড়ে লেখাটা মায়ের কাছে নিয়ে গেলাম। মা লেখাটা পড়ে হাসতে হাসতে বললেন, তুর্য একটু পড়া পাগল ছেলে ছিল, তোমাকে দেখো পড়ার জন্য কত প্রেশার দেয়। আজকে তোমার জন্য বই যদি না কিনে আনি, দেখবে আমার উপর রাগ করে বসবে। আমি তোমার জন্য বই কিনে আজকেই আনবো। এখন তুমি তুর্যর গোসলের ব্যবস্থা করো। আচ্ছা মা, আমি যাচ্ছি। এ বলে আমি তুর্যর রুমে গিয়ে তুর্যকে ধরে বাথরুমে নিয়ে যেতে লাগলাম। বেচারা জানি কি বলতে চাচ্ছে। বেচারার হাতে খাতা কলমও নাই, আর কিছু বলতে পারছে না। আমি তুর্যকে জোর করে ধরে গোসলখানায় এনে গোসল করাতে লাগলাম। বুঝতে পারছিলাম উনি বেশ রেগে যাচ্ছে, তবুও গোসল করাতে লাগলাম। গোসল শেষে ওনাকে বললাম, হয়েছে, এবার রুমে যান। এই তোয়ালেটা পরে, আর খাটের উপর কাপড় রাখা আছে, পরে নেবেন। তুর্য আমার হাত থেকে তোয়ালেটা জোরে টান দিয়ে রুমে প্রবেশ করলো। আমিও গোসলটা সেরে ফেললাম। গোসল থেকে বের হয়ে বেশ সারপ্রাইজ পেলাম, কারণ এত অল্প সময়ে যে শাশুড়ি মা বই নিয়ে আসবে বুঝতেই পারিনি। ছকছকা তকতকা বইগুলো যেন টেবিলের উপর ঝলকাচ্ছে। হাত তুর্য সেগুলো হাত দিয়ে দেখছে। কি যে আনন্দ লাগছে। আমি আনন্দে ছুটে তুর্যকে গিয়ে আবার জাপটে ধরে ছেড়ে দিলাম। জিভে কামড় দিয়ে কান ধরে বললাম, ভুল করে ধরে ফেলেছি, আবেগে। রাগ করবেন না প্লিজ। উনি মুচকি হাসি দিয়ে হাতি ইশারা দিয়ে বললেন, ঠিক আছে, আর আমাকে হাতি ইশারা দিয়ে বুঝালেন, এখন যেন খেয়ে পড়তে বসি। আমি মাথা নেড়ে হ্যাঁ বলে দৌড়ে খাবার নিয়ে আসলাম। ওনাকে খাবার দিলাম, নিজেও খেতে বসলাম। উনি আমাকে ভালো ভালো মাছের পিস দিয়ে ইশারা করে খাওয়ার জন্য। আমি কত করে বললাম, আপনি খান না। উনি কথাই শুনলই না। উনি বুঝালো আমাকে অনেক পড়তে হবে আর খেতে হবে। খাওয়ার পর্ব শেষ করে পড়তে বসলাম। কতদিন পর বই হাতে নিলাম। নতুন বইয়ের গন্ধ যেন আমাকে মাতাল করে দিচ্ছে। বইগুলো দেখে খুশিতে নাচতে লাগলাম। ঠিক এ সময় খেয়াল করলাম তুর্য আমার গাড়ে তার ঠোঁট দিয়ে সুরসুরি দিচ্ছে। আজকে তুর্যর স্পর্শ আমার কাছে অন্যরকম লাগছে।
মনে হচ্ছে এই স্পর্শ পেয়ে আমি আবেগে ডুবে যাচ্ছি। নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করলাম। মুহূর্তের মধ্যেই কি যে অনুভূতি জাগলো বুঝতে পারিনি। তুর্যের ভালোবাসার স্পর্শ পেয়ে ভালোবাসার সাগরে ডুবে গেলাম। শীতল অনুভূতিতে মনটা শান্ত হয়ে গেল। প্রবল জল যেন সব কিছু তছনছ করে দিয়ে থেমে গেল। এক পশলা ভালোবাসার মেঘ আমার চোখ দিয়ে নামলো। সে ভালোবাসার ছোঁয়া তো আমি এতদিন খুঁজছিলাম। আজকে পেয়ে যেন আমার অশান্ত মন শান্ত হলো। আমি স্বস্তি পেলাম। তুর্যকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলাম। আদো আদো হাতে তুর্য আমার কপালে পড়ে থাকা চুল সরিয়ে একটা চুমু এঁকে দিল। মনের গহীনে থাকা সব কষ্ট যেন নিমিষেই মিলিয়ে গেল। আমি এক আদরে লজ্জাবতী লতা হয়ে গেলাম। খানিকক্ষণ পর তুর্য থেকে নিজেকে ছাড়াতে চাইলাম, কিন্তু তুর্য ছাড়ল না। মনে মনে ভাবতে লাগলাম, এত ভালোবাসা আমার কপালে সইবে তো? ভাবতে ভাবতে নিশ্চুপ হয়ে গেলাম। তুর্যের সিমটি খেয়ে ভাবনার গোড় কাটলো। আমি তুর্যকে ছেড়ে উঠলাম আর বললাম, হুট করে সিমটি দিলেন কেন? তুর্য ইশারা দিয়ে বলল, আমি এত চুপ হয়ে আছি কেন? আমি বললাম, এমনি। পরের দিন সকালে খেয়াল করলাম তুর্য কোথায় জানি যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছেন? তুর্য কাগজের গোটা গোটা অক্ষরে লিখলেন, আমি এখন ঠিক আছি, আর একটু বাইরে যাচ্ছি। আর এখন আবার জাপটে ধরো না, আমি বাইরে থেকে এখনই চলে আসব। আর মায়ের ফোনটা হাতে রেখো, মাঝে মাঝে মেসেজ দিব, ওকে? আর তুমি এখন পড়তে বসো। এ বলে উনি চলে গেলেন। আমি পড়তে বসলাম। খানিকক্ষণ পর উনি মেসেজ দিলেন, তোমার বডি সাইজ কত? আমি মেসেজটা দেখে কেমন জানি লাগছিল। হুট করে উনি বডি সাইজ জিজ্ঞেস করলো কেন? আমি একটু লজ্জাও পাচ্ছিলাম। মেসেজের রিপ্লাইয়ে সাইজটা বললাম, কিন্তু কিছুটা রাগও হলো। কতটা শয়তান, কিসব জিজ্ঞেস করে। বেশ কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ পেয়ে দৌড়ে গেলাম। বুঝতে পারলাম উনি এসেছে। দরজা খুলে দেখলাম উনি দাঁড়ানো, হাতে কিছু জিনিসপত্র নিয়ে। আমি সব কিছু নিজ হাতে নিয়ে ওনাকে সাথে করে রুমে ঢুকলাম আর বললাম, লজ্জা কি নাই আপনার? কী সব মেসেজ দেন? উনি হাসতে হাসতে ইশারা দিল, ব্যাগগুলো খোলো। আমি ব্যাগগুলো খুলে অবাক হয়ে গেলাম, কারণ উনি আমার জন্য অনেকগুলো জামা, ড্রেস আর শাড়ি এনেছে। বেশ ভালোই কাটছিল। আবার দিনগুলো। তুর্যকে নিয়ে কিছুদিন পর হাসপাতালে যাই। হুট করে খেয়াল করলাম তুর্য কথা বলতে শুরু করেছে। তুর্যকে কথা বলতে দেখে আমার আনন্দের মাত্রাটা যেন বেড়ে গেল। মনে হচ্ছে খুশিতে আমার কথায় আটকে যাচ্ছে। কিছুক্ষণ চুপ হয়ে গেলাম ওর কথা শুনে। তারপর ওর হাতটা জড়িয়ে ধরে বললাম, তুর্য আপনি কথা বলছেন? আমার কানকেও বিশ্বাস করতে পারছি না। আমার খুশিতে কথা আটকে যাচ্ছে। তুর্য আমার হাত থেকে তার হাতটা ছাড়িয়ে জবাব দিল, হ্যাঁ কথা বলতে পারছি। আচ্ছা ঈশিতা, তুমি এখন চলে যাও, বাকিটা আমি সামলে নিতে পারবো। তুমি বাসায় যাও আর পড়তে বসো। বাসায় গিয়ে পড়া শেষ করো, আমি এসে সব দেখব। ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে বাসায় নিয়ে যেতে, আর আমি ডাক্তারের সাথে কথা বলে খানিকক্ষণ পর আসছি। কিন্তু তুর্যকে ছেড়ে যেতে কেন জানি না আমার একটুও ভালো লাগছে না। তাই তুর্যকে বললাম, আমি থাকি না আপনার সাথে, পড়া আমি সারা রাত পরে কমপ্লিট করে দেব, প্লিজ থাকি। তুর্য গম্ভীর গলায় জবাব দিল, তোমাকে যেতে বলেছি, তুমি যাও তো, আর বিরক্ত করো না, যা বলছি তাই করো। আমি চুপচাপ হয়ে মন খারাপ করে বললাম, আচ্ছা যাচ্ছি, তাড়াতাড়ি আসবেন কিন্তু। উনি শান্ত স্বরে বলল, যাও, আসবো তো বলছি, এবার যাও। আমি ওই জায়গা থেকে চলে আসলাম। মাকে সবটা বললাম। মাও বেশ খুশি হলো। মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, সব তোমার জন্য হয়েছে মা। আমি লজ্জা পেয়ে গেলাম নিজের প্রশংসা শুনে। কিছুটা লজ্জা পেয়ে ওনাকে বললাম, মা আমি এখন যাই, পড়তে বসতে হবে। এসে যদি দেখে পড়া কমপ্লিট হয়নি তাহলে আমাকে মারবে। আমি যাই। মা হাসতে হাসতে বলল, যাও। আমি চলে আসলাম আমার রুমে এসে পড়তে লাগলাম। কিন্তু মনটা পড়ে রইল তুর্যর কাছে। বারবার ওর কথা মনে পড়ছে। কখন যে আসবে এটা ভেবে মন আনসান করছে। কাউকে ভালোবাসলে বুঝি এমনই হয়,
বেশ অস্থির লাগছে, অস্থিরতা যেন কাটছে না, পড়তেও পারছি না ঠিক করে, সময় যেন কাটছে না। অনেকক্ষণ পর তুর্য আসলো। তুর্যকে দেখে মনে অস্থিরতা যেন কাটলো, মনের সব কষ্ট যেন দূর হলো, আমার ভিতরের বয়ে যাওয়া জ্বর যেন থেমে শীতল হয়ে গেল। আমি তুর্যকে বললাম, আপনি এসেছেন? আমার আপনার জন্য মন কেমন করছে। হ্যাঁ বুঝছি, যাও পড়ো গিয়ে। কিন্তু তুর্য আসার পর থেকে কেমন জানি অস্থির ছিল। আমি বুঝতে পারলাম না তুর্যের কি হলো। অনেক জিজ্ঞেস করলাম, তুর্য কোনো জবাব দিল না। তুর্য জবাব না পেয়ে বেশ ব্যাহত হলাম, কিন্তু তুর্য তবুও কোনো জবাব দিল না। বেশ কষ্ট লাগলো। সারাদিন এসবের মধ্যেই গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তুর্য পাশে নেই। তুর্যকে খুঁজে পেলাম না কোথাও। কোথায় গেল এত সকালে? ফোন করেও পেলাম না। অনেকক্ষণ পর তুর্য আসলো, সাথে একটা মেয়েকে নিয়ে। আর আমার চিনতে বাকি রইল না মেয়েটাই লামিসা। আমি তুর্যকে বললাম, লামিসাকে কোথায় পেলেন আপনি? জবাবে তুর্য বলল, হয়দিন ওকে দেখেই আমার মুখে কথা ফুটেছিল। অনেক কষ্ট ওকে খুঁজে বের করে জোর করে ধরে আনি। পাশে থাকা লামিসা আমাকে দেখে বলল, এ কে? তুর্য উত্তরে বলল, তোমার পরে ওকে বিয়ে করেছিলাম। লামিসা তুর্যর গালে একটা কষিয়ে শট দিয়ে বলল, লজ্জা করে না? গড় বউ থাকা সত্ত্বেও আরেক বাড়ির বউকে তুলে আনো? তুর্য বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরেক বাড়ির বউ মানে? হ্যাঁ, আরেক বাড়ির বউ। আমি তো তোমাকে রেখে আরেকজনকে বিয়ে করেছি, আমার বাচ্চাও আছে। আমি আমার জায়গায় ভালো আছি। তুমিও তোমার বউকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো। আর আমি কিছুদিনের জন্য বাংলাদেশে এসেছি, তার মধ্যে তুমি এই কাহিনী করলে। আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম সেটা তো তুমি জানতে, তারপরে এমন কাজ করতে তোমার বিবেকে আটকালো না? দেখো তুর্য, সব কিছু বিবেক বা আবেগ দিয়ে হয় না। আর আমি ভালো আছি, আমাকে ভালো থাকতে দাও। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, নিজের স্বামীকে সামলাও আর আমার পিছু আসতে নিষেধ করো। আর তোমার নাম্বারটা দাও। তোমার স্বামী কোনো ঝামেলা করলে যেন তোমাকে পাই, ইনফর্ম করতে পারি। আমি নাম্বারটা দিলাম। উনি নাম্বারটা নিয়ে চলে গেল। আর তুর্য বেশ চুপ হয়ে গেল। বুঝতে পারছি ওর অনেক কষ্ট হচ্ছে। ঘরে গিয়ে চুপ করে বসে রইল। খানিকক্ষণ পর তুর্য আমাকে জড়িয়ে ধরে বলল, চলো আমরা সব শুরু করি আগের মতো। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, আমি তো শুরু করতে চাই, আপনি চাইলেই সব সম্ভব। আমি চাই আর তোমাকে ভালো রাখার চেষ্টা করব। খানিকক্ষণ পর একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো। মেসেজটা পড়ে আমার মাথাটা বেশ জিম ধরতে লাগলো, কারণ মেসেজটা দিয়েছে লামিসা। আর মেসেজটাই লেখা ছিল, আমি জানি তোমার নাম ঈশিতা, আমি জানি তুমি আমার তুর্যকে ভালো রাখবে। তুর্যকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমার বিয়ের 1 বছর পরে জানতে পারি আমার ক্যান্সার হয়েছে। আর বেশি দিন বাঁচব না। আমি এখন ক্যান্সারের লাস্ট স্টেজে আছি। বিদেশেই চিকিৎসা করতেছি, হয়তো আর কিছুদিন বাঁচব। চেয়েছিলাম তুর্য আমাকে ছাড়া ভালো থাকুক, আর আমি এখন নিশ্চিত সে সেটা পারবে। ওকে এসব বলো না, তোমরা ভালো থাকো। কালকে এই দেশের বাহিরে চলে যাব। কোথায় যাব সেটা অজানাই রেখে গেলাম, কারণ বললে হয়তো আবার ঝামেলা হবে তোমাদের মধ্যে। লামিসা। আমার চোখ দিয়ে অজরে শ্রাবণের দ্বারা নামতে লাগলো। একটা মেয়ে কতটা ভালোবাসলে এমন করতে পারে। তুর্যকে না বলে থাকতে পারলাম না। তুর্যকে বলার পর তুর্য বেশ কষ্ট পেল। লামিসাকে অনেক খুঁজলো, কিন্তু লামিসাকে আর খুঁজে পেল না। কোথায় যে গেল। তবে লামিসা চেয়েছিল আমি আর তুর্য যেন ভালো থাকি। তুর্য লামিসার জন্য আমাকে মেনে নিল। লামিসার শূন্যতা তুর্যকে মাঝে মাঝে গ্রাস করলেও আমি সেটা ভালোবাসার পাহাড় দিয়ে থামিয়ে দেই। মাসখানেক পর আমার পেটে তুর্যর বাচ্চা আসে। তুর্য বেশ খুশি হয়। আমার যখন 9 মাস চলে তখন আমার ঠিকানায় একটা চিঠি আসে আর গিফট আসে। খুলে অবাক হয়ে যায়, এগুলো সব লামিসা পাঠিয়েছে। চিঠিটা পড়ে নিজেকে সামলাতে খুব কষ্ট হচ্ছিল। চিঠিতে লেখা ছিল, প্রিয় ঈশিতা, তুমি যখন চিঠিটা হাতে পাবে তখন হয়তো আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে চলে যাব। তোমার বাচ্চা হবে শুনেছি। তোমার বাচ্চার জন্য আমার পক্ষ থেকে কিছু জিনিস দিয়ে গেলাম। তুর্যের কিছু পছন্দের জিনিস আমার কাছে ছিল, সেগুলো আগলে রাখার দায়িত্ব তোমাকে দিলাম। আর আমার তুর্যকে আগলে রেখো, সংসারটা মন দিয়ে করো।
কারণ এটা যে তোমার ঘর, তোমার সংসার। আর শুনেছি মেয়ে হবে, মেয়ের নাম রেখো পরি। আশা করি আমার কথাটা রাখবে। ইতি লামিসা। আমি চিঠিটা পড়ে তুর্যকে চিঠিটা দিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। তুর্য চিঠিটা পড়ে কাঁদতে লাগলো। একটা মেয়ে কতটা ভালোবাসতে পারে লামিসাকে না দেখলে বুঝতাম না। কিছুদিন পর আমার ফুরি জন্ম নিল। লামিসার কথা মতে ওর নাম ফুরি রাখি। ভালোই কাটতে লাগলো আমাদের সংসার। মাঝে মাঝে লামিসাকে বেশ মনে পড়ে, কতটা ভালো মানুষ বাসতে পারে একজনকে। আমিও লামিসার দেওয়া সংসারটাকে বলতে পারি এটা আমার ঘর, আমার সংসার। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটাকে শেয়ার করবেন, গল্পটাকে লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।